হঠাৎ করেই একজন লোকের ১০০ কোটি টাকা চুরি হয়ে যায়, কিন্তু পুলিশ কিছুতেই সেই চোরকে ধরতে পারছে না। আবার ঠিক এর মধ্যেই ব্যাংক থেকে আসা একটা ৫০০ কোটি টাকার গাড়িতেও অদ্ভুতভাবে চুরি হয়। সবাই বলছে চুরিগুলো হয়তো ভূতে করছে, কারণ পুলিশ কোনো অপরাধীকেই ধরতে পারছে না। কিন্তু চুরিগুলো আসলে কে করছে আর কিভাবেই বা করছে সেটা জানতে হলে গল্পটা পুরোটাই শুনতে হবে। তো আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা গাড়িতে করে টাকা ট্রান্সফার করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝ রাস্তায় টাকাগুলো চুরি হয়ে যায়। কিন্তু যে টাকাটা চুরি হয়েছিল সেটা কোনো ছোটোখাটো অ্যামাউন্ট ছিল না, গাড়িতে ছিল প্রায় ৫০০ কোটি টাকা। এমনকি টাকা চুরি হওয়ার পর থেকে পুলিশ চোরদেরকে কিছুতেই খুঁজেই পাচ্ছিল না। কেউ কেউ তো বলছিল টাকা হয়তো ভূতেই চুরি করে নিয়ে গেছে, কিন্তু আসলেই ৫০০ কোটি টাকা কে চুরি করেছে সেই ঘটনা জানতে হলে আমাদেরকে ৪০ দিন পেছনে যেতে হবে। ঠিক ৪০ দিন আগে হঠাৎ করেই এক সকালে একটা প্রস্টিটিউট মেয়ে থানায় আসে। সে তাদেরকে কমপ্লেন করে গতরাতে আমার কাছে একজন লোক এসেছিল, আর পুরো রাত থাকার পর সকালে যাওয়ার আগে লোকটা উল্টো আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, তাই আমি ওই লোকটার বিরুদ্ধে কেস করতে এসেছি। এটা শুনে একজন পুলিশ বলে, কি দিনকাল চলে আসলো রে বাবা, এমন এমন কেস আসছে, এখন কি আমাদেরকে চোর ডাকাত বাদ দিয়ে এই লোককে খুঁজে বের করতে হবে নাকি? পুলিশ তখন মেয়েটাকে ওই লোকটার নাম জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটা বলে আমার তো নাম মনে নেই, কিন্তু তার চেহারা আমার মনে আছে। আপনারা একজন স্কেচ আর্টিস্টকে ডাক দিলে আমি তার চেহারার বর্ণনা দিতে পারবো। এটা বলেই সে ওই লোকটার চেহারার বর্ণনা দিতে শুরু করে। ঠিক তখনই থানায় এসআই চেতন ঢোকে, আর চেতনকে দেখে মেয়েটা চিৎকার করে বলে ওঠে, এই তো এই সেই লোক যে আমার সাথে এমন কাজ করেছে। আর তখন আশেপাশে থাকা সবাই চেতনের দিকে তাকিয়ে পড়ে। আসলে চেতন নিজেও পুলিশ অফিসার হওয়ার কারণে বাকিরা তাকে কিছুই বলতেই পারছিল না, কিন্তু চেতন তখন বলতে থাকে, আমার দাদা বলেছিল পরিশ্রম করলে সেটার ফল পাবে, তাই আমি সারা রাত পরিশ্রম করার পর সকালে আমার পাওনা ফল নিয়েই এসেছি। আর এই হলো আমাদের গল্পের মেন চরিত্র চেতন। তো এবার তার বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রাহুল, আর সে পেশায় একজন মেকানিক হলেও রাহুলের একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম গায়ত্রী। আর গায়ত্রী রাহুলকে অনেক ভালোবাসতো। আজকে গায়ত্রীর জন্মদিন। গায়ত্রী সবসময় চাই রাহুল যেন তাকে বিয়ে করে, কিন্তু রাহুল বারবার বাহানা করে তাদের বিয়েটা পিছিয়ে দিচ্ছে, কারণ রাহুল আসলে লাইলা নামের একটা মেয়েকে পছন্দ করে, যে কিনা তার গ্যারেজের সামনের বাড়িতে থাকে। এরপর আমরা লাইলাকে দেখতে পাই। লাইলা আসলে বেশ সুন্দরী, সেই সাথে অনেক চালাক একটা মেয়ে ছিল। আসলে সে যেই বাড়িতে থাকে সেটা তার নিজের বাড়ি ছিল না। লাইলা এখানে একজন সুগার ড্যাডি, অর্থাৎ তার থেকে বয়সে বেশ বড় একজন লোকের সাথে থাকে, আর তার বয়ফ্রেন্ডের নাম ছিল সুন্দরলাল। এই সুন্দরলালের আছে অনেক কালো টাকা, আর সেই টাকাগুলোকে সে নিজের ইচ্ছামতো খরচ করতে পছন্দ করত। ঠিক এভাবেই একদিন সুন্দরলালের জন্মদিন ছিল, আর তার ম্যানেজার ফাসু একটা পার্টির আয়োজন করে, যেখানে এসআই চেতন আর রাহুলও এসেছিল, কারণ তারা দুইজনও সুন্দরলালের বন্ধু ছিল। বেশ কিছুক্ষণ ধরে পার্টি চলে। একটা সময় পার্টি শেষ হয়ে গেলে সবাই যার যার বাড়ি ফিরে যায়। ম্যানেজার ফাসুও তার নিজের বাড়িতে ফেরে, আর তারপর যখন সে খেতে বসে তখন তার একটা ফোন কল আসে, আর ফোনে সে জানতে পারে আজ রাতে সুন্দরলালের বাড়িতে পুলিশের রেড পড়তে পারে। তখন ভাসু সাথে সাথেই ফোন দিয়ে লালকে জানায়, আর স্কুটি নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে লাল এতক্ষণ তার জন্মদিনের পার্টি এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। লাল দ্রুত তার রুমের ওয়াল ভেঙে লুকিয়ে রাখা ১০০ কোটি টাকা বস্তায় ভরে ফেলে, আর টাকাগুলো নিয়ে শহরের বাইরে রেখে আসার জন্য বের হয়ে পড়ে। কিন্তু কিছু দূর আসতে এসে দেখতে পাই রাস্তায় পুলিশের চেকিং বসেছে, আর সেখানে চেকিং এর দায়িত্বে ছিল এসআই চেতন। লাল জানতো যদি অন্য পুলিশের হাতে সে ধরা পড়ে তাহলে হয়তো অল্প কিছু টাকা খেয়ে তাকে ছেড়ে দেবে, কিন্তু যদি সে চেতনের হাতে পড়ে তাহলে সে তার সব টাকা নিয়ে নেবে। তাই লাল সামনে না গিয়ে আবারও বাড়িতেই ফিরে আসে, আর বাড়িতে এসে সোজা ছাদে চলে যায়। সেখান থেকে টাকার বস্তাগুলো বাড়ির পেছনে জঙ্গলে ফেলে দেয়। ওপর থেকে নিচে বস্তাগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, আর তখনই কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কোনো টাকার সন্ধান পায় না। এমনকি তারা ছাদে এসে লালের ফেলানো টাকার বস্তাগুলোর দিকেও লাইট মারে, কিন্তু সেখানে কিছু না দেখতে পেয়ে তারা চলে যায়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরপরই লালের বেশ সন্দেহ হয়, তাই সে দ্রুত নিচের দিকে লাইট মারে, কিন্তু দেখা যায় সেখানে টাকার কোনো বস্তাই নেই। আর এটা দেখে বেচারা লাল সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। আর তার ম্যানেজার ভাসু উপরে এসে লালের ডেড বডির সাথে লাইলাকে দেখে সন্দেহ করতে থাকে। সে ভাবছিল টাকার লোভে লাইলাই সুন্দরলালকে আবার মেরে ফেললো না তো, তাই সে পুলিশকে ফোন দেয়। আর এসআই চেতন সেখানে আসে। চেতন এসেই ভাসুকে বলে, দেখো যদি তুমি ১০০ কোটি টাকা চুরি করে থাকো তাহলে আমাকে সরাসরি বলে দাও,
তুমি আর আমি 50-50 ভাগ করে নেব, তোমাকে জেলও খাটতে হবে না। কিন্তু ভাসু তখন বলে, আমি যদি 100 কোটি টাকা চুরি করতাম তাহলে তোমাকে কেন ডাকতাম এখানে? কিন্তু আসলে চেতন এখানে আসার আগেই লাইলা এখান থেকে পালিয়েছে। তাই ভাসুকে লালের লাশের সাথে একা দেখে চেতনের এখন ভাসুর উপরই সন্দেহ হচ্ছিল। এদিকে আমরা লাইলাকে দেখতে পাই, সে অনেক ভয়ে ভয়ে তার বান্ধবীর বাড়িতে চলে আসে, আর সেখানে সে লাইলা তাদেরকে সবকিছু খুলে বলে। আসলে লাইলাও আগে থেকেই লালের 100 কোটি টাকা বাড়িতে লুকিয়ে রাখার ব্যাপারে জানতো, আর সে সুযোগে ছিল যে কখন লালকে ফাঁকি দিয়ে এই টাকাগুলো চুরি করতে পারবে। কিন্তু তার আগেই এই সব কিছু ঘটে গেল। কিন্তু এখন লাইলাও জানে না এই চুরিটা আসলে কে করেছে। কিন্তু এরপরেই আমরা জানতে পারি আসলে লালের বাড়িতে যে পুলিশ রেড করানো হয়েছিল সেটা নকল ছিল, অর্থাৎ শুধুমাত্র তার টাকাগুলো বাইরে বের করার জন্যই কেউ আগে থেকেই এই প্ল্যানটা করেছিল। পরদিন চেতন লালের ছেলেকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর ওই 100 কোটি টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আর সেখানে ওই এরিয়ার ডিএসপিও ছিল। যখনই তার কানে এই 100 কোটি টাকার কথা যায়, সে চেতনকে ডেকে বলে, দ্রুত 100 কোটি টাকা খুঁজে বের করো আর তার মধ্যে থেকে অর্ধেক আমার বাড়িতে পৌঁছে দিও। চেতন এটা দেখে বুঝতে পারে তার থেকেও বড় বড় রাঘব বল ডিপার্টমেন্টে আগে থেকেই বসে আছে। আর অনেক চেষ্টা করেও কোনো ক্লু না পেয়ে লাইলা, চেতন আর ভাসু তিনজনেই নিজ নিজের মতো করে টাকা খুঁজতে শুরু করে। আর এখানে তাদের তিনজনেরই সবার প্রথমে রাহুলের উপর সন্দেহ হয়, কারণ ওই দিন বার্থডে পার্টিতে রাহুলও ছিল। আর সব থেকে বেশি টাকার প্রয়োজন তো রাহুলের, কারণ সে তো একজন সামান্য মেকানিক ছিল। তো লাইলা রাহুলের সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে, যেদিন তুমি পার্টিতে এসেছিলে সেদিন কি অপরিচিত কাউকে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছো? রাহুল তখন বলে, কই না তো, আমি তো কাউকে দেখিনি। আর কিছুক্ষণ পর ভাসু রাহুলের সাথে দেখা করে আর তাকে একই প্রশ্ন করে। আর এসব কিছু দেখে রাহুলের সাথে থাকা তার বন্ধুর উপর সন্দেহ হতে থাকে, কেননা রাহুলকে সবাই বারবার একই প্রশ্ন করছে। আর এই বিষয়ে রাহুলের বন্ধু তাকে বলেও, কিন্তু রাহুল এতে অতটা মনোযোগ দেয় না, কারণ তারা দুজনের কেউই 100 কোটি টাকার ব্যাপারে কিছুই জানতো না। তো পরদিন চেতন রাহুলের গ্যারেজে আসে আর সে আবারও রাহুলের কাছে ওই দিন কি হয়েছিল সেই ব্যাপারে জানতে চায়। চেতন যখন রাহুলের সাথে কথা বলছিল, ঠিক তখনই রাহুলের বন্ধু বাইরে থাকা পুলিশ কনস্টেবলের কাছ থেকে জানতে চায় আসলে ঘটনা কি, বারবার সবাই এরকম জিজ্ঞাসা করছে কেন। তখন পুলিশ কনস্টেবল বলে, সুন্দরলালের 100 কোটি টাকা চুরি হয়ে গেছে আর সেটা খুঁজতেই এত আয়োজন। এটা শোনার পর রাহুলের বন্ধু পুলিশ চলে যাওয়ার সাথে সাথে রাহুলের কাছে আসে আর তাকে 100 কোটি টাকার ব্যাপারে সবকিছুই খুলে বলে। কিন্তু সব শুনে রাহুল তেমন আগ্রহ দেখায় না। ওই দিন রাতে গায়ত্রী তার বাবা মাকে নিয়ে রাহুলের গ্যারেজে আসে। আসলে সে গ্যারেজে আসে তাকে দেখানোর জন্য, কিন্তু রাহুল মেকানিক জেনে গায়ত্রীর বাবা তাকে অনেক বড় অপমান করে আর বলে, সামান্য মেকানিক হয়ে তুমি আমার মেয়েকে কিভাবে খুশি রাখবে? গায়ত্রীর বাবার কথায় রাহুল কষ্ট পায় আর সে বলে, ঠিক আছে, আমি আপনাকে টাকা ইনকাম করে দেখাবো। এর পরদিন দেখা যায় ভাসু লাইলাকে খুঁজে পায়। আসলে ওই দিনের ঘটনার পর থেকে লাইলা সবার চোখের আড়ালে লুকিয়ে থাকছিল। ভাসু লাইলার কাছে এসে বলে, সত্যি করে বলো, তোমার কাছে 100 কোটি টাকা আছে তাই না? আমাকে দিয়ে দাও, আমরা ওটা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। আর ঠিক তখনই সেখানে চেতন চলে আসে। সে আগে থেকেই তাদের সব কথাগুলো শুনে ফেলেছিল, তাই চেতন সেখানে সে সবাইকে প্রস্তাব দেয়, চলো এক কাজ করি, আমরা তিনজনে মিলে একসাথে টাকাটা খুঁজি, যদি পেয়ে যাই তাহলে সমান সমান ভাগ করে নিব। আর চেতনের এই শর্তে বাকিরাও রাজি হয়ে যায়। আর তারা যখন ভাবতে থাকে তখন সবার আগে তাদের সবার সন্দেহ রাহুলের উপরেই যায়। আর ঠিক এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আসলে সত্যি সত্যি রাহুল 100 কোটি টাকা চুরি করেছিল। সেখানে আমরা দেখতে পাই রাহুল তার গ্যারেজের পুরাতন টায়ারের বাজে বাজে টায়ারগুলো লুকিয়ে রেখেছিল। রাহুলের বন্ধু যখন এটা জানতে পারে তার তো বিশ্বাসই হচ্ছিল না, সে যেন স্বপ্ন দেখছে। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ পরদিনই চেতন পুলিশ ফোর্স নিয়ে রাহুলের সম্পূর্ণ গ্যারেজ চেক করতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা কোথাও কোনো টাকা পায় না। এদিকে সেই ডিএসপিও কোনো উপায় না পেয়ে এক এক করে ভাসু, লাইলা আর রাহুলের বন্ধুকে থানায় ডেকে নিজেই জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কেউ কিছুই জানতে পারে না। থানা থেকে বের হয়ে রাহুলের বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুই এতগুলো টাকা কোথায় লুকিয়েছিস? আর তারা যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই তাদের গ্যারেজে একটা গাড়ি ঠিক করার জন্য আসে। আর রাহুল যখন গাড়ির উপরের অংশ খোলে, সাথে সাথে ভেতর থেকে টাকা বের হয়ে আসে। আসলে রাহুল বেশ আগে থেকেই বুঝতে পারছিল তাকে সবাই সন্দেহ করতে শুরু করেছে, আর তাই সে বেশ কয়েকদিন ধরেই তার গ্যারেজে ঠিক করতে আসা গাড়িগুলোর ভেতরে অল্প অল্প করে টাকা লুকিয়ে রাখা শুরু করেছিল। সেই সাথে সে গাড়িগুলোকে ঠিক করার সময় এমন কিছু সমস্যা রেখে দেয় যেগুলোর কারণে গাড়িটা খুব দ্রুত আবার নষ্ট হবে। আর ঠিক তার প্ল্যান মতোই সবকিছুই হচ্ছিল। রাহুলের এইসব মাস্টার প্ল্যান শুনে তার বন্ধু তো একেবারেই অবাক। সে রাহুলকে বলে, চল আমরা এতগুলো টাকা নিয়ে বিদেশ চলে যাই। তার বন্ধুর কথায় রাহুলও রাজি হয়ে যায়। দুজন তখন খুব খুশি মনে একটা বাড়ি আসে আর ড্রিঙ্কস করে। পুরো রাত তারা সেখানে বসে মদ খায়, এমনকি বাড়িই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তাদের জ্ঞান ফেরে, ওইটার বিল দিতে আসলে রাহুল তাকে বেশ কয়েকটা 500 টাকার নোট দেয়। আর তখন ওইটা তাদের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে তোমাদের নেশা এখনো কাটেনি, গতকাল রাত থেকেই সরকার 500 আর 1000 টাকার নোট বাতিল করে দিয়েছে।
তাই এইগুলো এখন আর কোনো কাজের না। এটা শুনে তো রাহুল আর তার বন্ধুর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তারা ভাবছিল যার জন্য এত কষ্ট করলো তার কোনো দামই নেই। অন্যদিকে এই খবর শুনে চেতন অনেক খুশি, কারণ সে জানতো নোট বন্ধ করে দেওয়ার কারণে যে এত বড় চুরি করেছে অবশ্যই তাকে ব্যাংকে গিয়ে নোটগুলো পাল্টে নিতে হবে। আর কোনো ব্যাংকে গিয়ে এত পরিমাণ টাকা একসাথে পাল্টালে অবশ্যই সেটা সবার নজরে পড়ে যাবে। আর এজন্য তাদের ডিএসপি তখন ওই এলাকার সব ব্যাংকের ম্যানেজারদেরকে ডাক দেয়। সব ম্যানেজার বলতে শুধুমাত্র যারা দুর্নীতি করতো তাদেরকে, কারণ কোনো সৎ ম্যানেজার তো অবশ্যই এই কাজ করবে না। আর তাদের উপর নজরদারি শুরু হয়ে যায়। এদিকে রাহুল তার বন্ধুকে নিয়ে তাদের পাশের একটা ব্যাংকে আসে, আর সেখানে সে ব্যাংক ম্যানেজারকে বলে আমাদের 1 লাখ টাকার নোট পাল্টে দিতে হবে। ম্যানেজার এটা শুনে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি কাজ করো? তখন রাহুল বলে আমরা গাড়ির মেকানিক। এটা শুনে ম্যানেজার সাথে সাথে পুলিশ স্টেশনে ফোন করে আর পুলিশকে জানায় 2 জন মেকানিক 1 লাখ টাকা পাল্টাতে এসেছে। কিন্তু পুলিশের নাম শুনতেই রাহুল আর তার বন্ধু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে গিয়ে রাহুল তার বন্ধুকে বলে মাত্র 1 লাখ টাকার জন্য যদি এরা পুলিশকে ইনফর্ম করে তাহলে 100 কোটি টাকা আমরা কখনোই পাল্টাতে পারবো না। আর তাই তারা 2 জন মিলে সিদ্ধান্ত নেয় যে সব টাকা আগুনে পুড়িয়ে ফেলবে, যাতে করে অন্তত তারা এই সমস্যা থেকে রক্ষা পায়। আর তারা জঙ্গলের মধ্যে এসে একটা জায়গায় সব টাকা আগুনে চালিয়ে দেয়। আর এখানেই হয় বিপদ। এতগুলো টাকা একসঙ্গে পুড়ানোর ফলে অনেক টাকায় অর্ধেক পুড়ে গিয়ে বাতাসে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এই টাকাগুলো যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এখানে টাকা পোড়ানো হয়েছে। তাই পরদিন সকাল হতে না হতেই এই নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে আর মিডিয়া এই ব্যাপারে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে। এর মধ্যে ডিএসপি রাগিনী নামের একটা ব্যাংক ম্যানেজারের কথা জানতে পারে। রাগিনী বেশ কয়েকদিন ধরে অনেক কালো টাকাকে সাদা টাকায় পাল্টে দিচ্ছে, আর এর মধ্যে কিছু পার্সেন্টেজ সে নিজের জন্য রেখে দিত। এগুলো জানতে পেরে ডিএসপি রাগিনীর উপর সন্দেহ হয়। আর ঠিক তখনই রাগিনীর ফোনে দেবা নামের একজনের ফোন আসে, আর দেবা রাগিনীকে অনেকগুলো ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পাল্টে দিতে বলে। কিন্তু পুলিশের নজরদারির কারণে রাগিনী রাজি হচ্ছিল না। তখন দেবা নামের লোকটা বলে তুমি চাইলেই এই টাকা থেকে অর্ধেক টাকা নিজের জন্য রেখে দিতে পারো। আর এটা শুনে রাগিনীর বয়ফ্রেন্ডের অনেক লোভ হয়ে যায়, তাই সে রাগিনীকে দেবার প্রস্তাব মেনে নিতে বলে। রাগিনীও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই দিন রাতেই আরবিআই 500 কোটি টাকা গাড়িতে করে ট্রান্সফার করছিল। আর এই টাকাগুলো যেই ব্যাংকে আসার কথা ছিল আসলে রাগিনী ওই ব্যাংকেরই ম্যানেজার ছিল। কিন্তু আসার আগেই মাঝপথ থেকে টাকাগুলো কিভাবে গায়েব হয়ে গেছে সেটা কেউ বলতেই পারে না। আর তখন সেখানে পুলিশ আসে। ডিএসপি এখানে সে রাগিনীকে একটু আদর যত্ন করতেই রাগিনী স্বীকার করে নেয় যে সে নিজেই এই টাকাগুলো সরিয়েছে, কারণ তার সাথে দেবা নামের একজন বড় বিজনেসম্যানের ডিল হয়েছিল কালো টাকা বদলে সাদা টাকা করে দেওয়ার জন্য। রাগিনীর কথা শুনে পুলিশ তখন দেবার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যায় দেবা তো 5 বছর আগেই মারা গেছে। আর রাগিনী তখন বুঝতে পারে নিশ্চয়ই কেউ তাকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে গেছে। আর অন্যদিকে তখন আমরা দেখতে পাই এক সন্ধ্যায় লাইলা, ভাসু আর চেতনের কাছে বিশাল বিশাল কার্টুনে করে কিছু পার্সেল আসে। আর পার্সেল খুলতে তার ভেতর থেকে অনেক টাকা বের হয়ে আসে। আর প্রত্যেকটা বক্সের সাথে একটা করে চিঠি ছিল, যেখানে লেখা ছিল এই টাকাগুলো পুরোটাই তোমাদের, কিন্তু কখনো এটা খুঁজে বের করার চেষ্টা করো না যে কে তোমাদেরকে এটা পাঠিয়েছে। আসলে আমরা জানতে পারি এই টাকাগুলো রাহুলই সবার কাছে পাঠিয়েছে। আর আমরা তখন জানতে পারি আসলে ওই দিন রাতে রাহুল পুরো 100 কোটি টাকা চালিয়ে দেয়নি, বরং সেখান থেকে কিছু টাকা সে নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিল। এরপর সে দেবার পরিচয় নিয়ে রাগিনীর সাথে ডিল করে। সে রাগিনীকে বলে তুমি আমাকে টাকা পাঠিয়ে দাও, আমি তোমাকে ব্ল্যাক মানি পাঠিয়ে দিচ্ছি। আর যখনই টাকায় ভর্তি কন্টেনার নিয়ে গাড়িটা ব্যাংকের দিকে যাচ্ছিল সেই পথে রাহুল নকল একটা কনস্ট্রাকশনের কাজ বসিয়ে দেয়। আর যখন টাকায় ভর্তি ট্রাকটা তাদের সামনে এসে থামে রাহুল ট্রাকের উপরে থাকা টাকার কন্টেনারটা খালি কন্টেনারের সাথে পাল্টিয়ে দেয়। কিন্তু এই কাজটা তো রাহুল রাগিনীর সাথে ডিল না করে করতে পারতো, তাহলে সে এমনটা কেন করলো? আসলে যদি রাহুল একাই এই চুরিটা করতো তাহলে পুলিশ কখনো না কখনো তাকে ধরে ফেলতো, কিন্তু সেখানে রাগিনীর মাধ্যমে দেবার নাম ঢুকিয়ে দিয়েছে। আর এতে করে পুলিশ ভাববে হয়তো দেবা এখনো বেঁচে আছে, অথবা তারই কোনো লোক এই কাজটা করেছে। আর এভাবেই তারা কখনো রাহুল পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর সুন্দরলালের টাকার ব্যাপারে বলতে গেলে আসলে রাহুলের টার্গেট প্রথম থেকেই সুন্দরলালের বিল্ডিংয়ে থাকা টাকার উপরে ছিল, কিন্তু সবার সামনে সে লালার কথা বলতো যাতে কেউ তাকে সন্দেহ না করে। আর সেদিন ওই নকল রেট পড়ার পরই রাহুল দেখেছিল লাল টাকার বস্তাগুলো ফেলছে, আর সুযোগ বুঝে সে ওই দিন বস্তাগুলো সরিয়েছিল। আর এভাবে সামান্য একটা গ্যারেজের মেকানিক থেকে একজন মানুষ শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর এরই সাথে সাথে আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো আমাদের গল্পটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।